মানুষের আসল পরিচয় তখন হয় না যখন তার কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, বরং তখন হয় যখন তার দেওয়ার মতো কিছু থাকে না, শুধুমাত্র তার ব্যবহার ছাড়া। ধনী দেখানো সহজ, কিন্তু ধনী মন রাখা সবার পক্ষে সম্ভব নয়। এই চিন্তা নিয়েই শহরের সবচেয়ে নামি দামি এবং ধনী মহিলা গায়ত্রী দেবী তার বিলাসবহুল বাংলোর জানালা দিয়ে বাইরে দেখছিলেন। তার কাছে ছিল বার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পুরো সাম্রাজ্য, চাকর নকর এবং এমন সব কিছু যা অর্থ দিয়ে কেনা যায়। কিন্তু তার মুখে একটি অদ্ভুত চিন্তা ছিল। এই চিন্তা সম্পদ হারানোর নয়, বরং তার ছেলে সিদ্ধার্থের জন্য একটি সঠিক জীবনসঙ্গী খুঁজে না পাওয়ার। সিদ্ধার্থ মেধাবী ছিল, বিদেশ থেকে পিএইচডি করে এসেছিল, কিন্তু সে খুব দ্রুত মানুষের চাকচিক্য আর বাহ্যিক সৌন্দর্যে প্রভাবিত হয়ে যেত। গায়ত্রী দেবী জানতেন যে আজকের এই লোক দেখানো যুগে মেয়েরা সিদ্ধার্থকে নয়, বরং বার্মা গ্রুপের উত্তরাধিকারীকে বিয়ে করতে চায়। তিনি তার ছেলের জন্য এমন একজন স্ত্রী চেয়েছিলেন যে এই বাড়িকে নিজের মনে করবে, এটিকে একটি এটিএম মেশিন ভাববে না। তিনি এমন এক পুত্রবধূর সন্ধান করছিলেন যার সংস্কৃতি তার সৌন্দর্যের চেয়েও বড় হবে। এক রাতে খাবারের টেবিলে গায়ত্রী দেবী সিদ্ধার্থকে বললেন, বাবা, তোমার এবার বিয়ে করা উচিত, আমি কিছু সম্বন্ধ দেখেছি। সিদ্ধার্থ কথা কেটে বলল, মা প্লিজ, তুমি আবার সেই পুরনো কথা নিয়ে বসলে। আমার আজকের দিনের আধুনিক মেয়ে চাই, যে আমার সোসাইটিতে মানিয়ে নিতে পারবে। তোমার সেই পুরনো ধ্যান ধারণার মেয়েরা আমার চাই না। সিদ্ধার্থের কথায় গায়ত্রী দেবীর হৃদয়ে আঘাত লাগল, কিন্তু তিনি হার মানলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই তার ছেলের জন্য হীরা খুঁজে আনবেন, এবং তাও তার শর্তে। পরের দিনই গায়ত্রী দেবী এমন একটি পদক্ষেপ নিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি তার আলমারি থেকে তার সবচেয়ে পুরনো এবং বিবর্ণ শাড়িটি বের করলেন। মুখে কিছুটা ধুলো আর কালি মাখলেন, চুলগুলো এলোমেলো করলেন এবং পায়ে ছেঁড়া চপ্পল পরে নিলেন। শহরের সবচেয়ে ধনী মহিলা, যার ইশারায় হাজার হাজার কর্মচারী কাজ করত, আজ একজন বুড়ি অসহায় পরিচারিকা সেজেছিলেন। তার পরিকল্পনা ছিল সহজ। তিনি সিদ্ধার্থের অফিসের সামনের পার্ক এবং বাস স্টপের আশেপাশে পরিচারিকার কাজ করবেন, সেই জায়গা যেখানে সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে আসা মেয়েরা প্রায়শই যেত বা অপেক্ষা করত। তিনি দেখতে চেয়েছিলেন যে কেউ যখন দেখছে না, তখন এই মেয়েরা গরিবদের সাথে কেমন আচরণ করে। চিলতে রোদ ছিল। গায়ত্রী দেবী, যিনি সর্বদা এয়ার কন্ডিশনারে থাকতেন, আজ ভর দুপুরে রাস্তার ধারে ঝাড়ু দিচ্ছিলেন। ঘামে তার খারাপ অবস্থা, কিন্তু তার সংকল্প ছিল পাথরের মতো মজবুত। লোকেরা তার পাশ দিয়ে যাচ্ছিল। কেউ তার দামি গাড়ির কাজ তুলে নিত, তো কেউ তাকে ঘৃণার চোখে দেখত। তিনি আজ বুঝতে পারছিলেন যে সমাজে একজন গরিবের কী মূল্য। তখনই একটি বিলাসবহুল গাড়ি সেখানে এসে থামল। তা থেকে একজন অত্যন্ত স্টাইলিশ মেয়ে নামল। এই মেয়েটিই ছিল যার সাথে সিদ্ধার্থ আজকাল অনেকটা সময় কাটাচ্ছিল। নাম সানায়া। গায়ত্রী দেবী ইচ্ছে করে পড়ে যাওয়ার ভার করলেন এবং সানায়ার কাছে গিয়ে বললেন, মা, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? সকাল থেকে কিছু খায়নি। তার গলা কাঁপছিল। সানায়া, যে ফোনে কারোর সাথে কথা বলছিল, সে অত্যন্ত অভদ্রভাবে গায়ত্রী দেবীকে দেখল এবং নাকে রুমাল চাপা দিল। দূরে যাও, জানি না কোথা থেকে ভিখারিরা চলে আসে, আমার ডিজাইনার পোশাক নষ্ট করে দেবে না, সানায়া চিৎকার করে বলল এবং তার গার্ডকে ইশারা করল এই বুড়িকে এখান থেকে সরিয়ে দিতে। গায়ত্রী দেবী ধাক্কা খেলেন, শারীরিক নয়, বরং মানসিক। তিনি তার উত্তর পেয়ে গিয়েছিলেন। এই মেয়েটা শুধু টাকার লোভী, এর মধ্যে দয়ামায়া বলতে কিছুই নেই। গায়ত্রী দেবী অপমানের গ্লানি হজম করে নিলেন এবং ধীরে ধীরে সেখান থেকে সরে এসে একটি গাছের ছায়ায় বসলেন। তার গলা সত্যিই শুকিয়ে গিয়েছিল এবং রোদের কারণে চোখের সামনে অন্ধকার নামছিল। তিনি ভাবতে লাগলেন, পুরো দুনিয়া কি এমন হয়ে গেল? কি মানবতা মরে গেছে? তখনই তিনি অনুভব করলেন যে কেউ তার কাছে আসছে। এই মেয়েটি সানায়া ছিল না এবং কোনো ধনী পরিবারের মেয়েও লাগছিল না। পায়ের শব্দের সাথে একটি স্নিগ্ধ কণ্ঠস্বর এলো, মাঝি, আপনি ঠিক আছেন তো? গায়ত্রী দেবী ধীরে ধীরে তার চোখের পাতা তুললেন। তার সামনে দাঁড়িয়েছিল একটি সাধারণ মেয়ে, যে হালকা আকাশি রঙের সুতির কুর্তা পরেছিল। তার মুখে কোনো মেকআপ ছিল না, কিন্তু তার চোখে এমন একটি দীপ্তি ছিল যা কোটি টাকার গহনার চেয়েও দামি মনে হচ্ছিল। মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই তার জলের বোতলটি খুলল এবং গায়ত্রী দেবী ঠোঁটে ধরল। খান মাঝি, আরাম পাবেন। তার গলার স্বরে এত মাধুর্য ছিল যে গায়ত্রী দেবীর মনে হল যেন প্রখর রোদে কেউ ছায়া করে দিয়েছে। জল খাওয়ার পর গায়ত্রী দেবীর কিছুটা হুঁশ ফিরল। তিনি দেখলেন যে মেয়েটি তার পোশাক নোংরা হয়ে যাওয়ার চিন্তা না করে সেই ধুলোভরা রাস্তার ওপরেই তার পাশে বসে পড়ল।
সে তার ব্যাগ থেকে একটি টিফিন বের করল এবং বলল, মাজি, আপনি বলেছিলেন যে সকাল থেকে কিছু খাননি। এই নিন, আমার কাছে দুটো এটি আছে, আপনি খেয়ে নিন। গায়ত্রী দেবী কাঁপতে কাঁপতে টিফিন নিলেন, কিন্তু তারপর থেমে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, মা, আমি যদি এটা খেয়ে নিই তাহলে তুই কি খাবি? তুই তো কাজে যাচ্ছিস, তাই না? মেয়েটি হেসে উত্তর দিল, আরে, আপনি চিন্তা করবেন না মাজি, আমি তো অল্প বয়সী, খিদে সহ্য করতে পারবো, কিন্তু এই বয়সে খালি পেটে থাকা ঠিক নয়। তাছাড়া আমার মা বলেন যে যদি আমরা আমাদের থালার অর্ধেক অংশ কোনো অভাবী মানুষকে দিয়ে দিই, তাহলে ভগবান আমাদের পেট কখনো খালি রাখেন না। মেয়েটির কথা গায়ত্রী দেবীর হৃদয়ে গেঁথে গেল। যেখানে কিছুক্ষণ আগে সানায়া তাকে ধিক্কার জানিয়েছিল, সেখানে এই অচেনা মেয়েটি তাকে নিজের ভাগের খাবার খাওয়াচ্ছিল। গায়ত্রী দেবী ইচ্ছে করে জিজ্ঞেস করলেন, তোর নাম কি মা, আর তুই কি করিস? মেয়েটি টিফিনের ঢাকনা খুলতে খুলতে বলল, আমার নাম নন্দিনী, আমি সামনের বার্মা ইন্ডাস্ট্রিজের জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের চাকরি করি। সবে নতুন চাকরি পেয়েছি, তাই একটু ঘাবড়ে যাই যে কোথাও দেরি না হয়ে যায়। বার্মা ইন্ডাস্ট্রিজের নাম শুনেই গায়ত্রী দেবী চমকে উঠলেন। এটি তো তাদেরই কোম্পানি ছিল, মানে এই মেয়েটি তাদেরই ছেলে সিদ্ধার্থে কর্মচারী ছিল। নিয়তির এই খেলা দেখে গায়ত্রী দেবী মনে মনে হাসলেন। তিনি নিজের কোম্পানির একজন সামান্য কর্মচারীর হাতে খাবার খাচ্ছিলেন, আর তার নিজের ছেলে বিলাসবহুল কেবিনে বসে চুক্তি সই করছিল। তখনই কাছে থাকা সেই বিলাসবহুল গাড়ির হর্ন জোরে বাজল। সিদ্ধার্থ গাড়ি থেকে বাইরে এলো। তার চোখে কালো চশমা লাগানো ছিল। সে সোজা সানায়ার দিকে এগোল, যে তখনও নাক সিঁটকে তাকাচ্ছিল। সিদ্ধার্থ তার মাকে, যিনি ছদ্মবেশে বসেছিলেন, তার দিকে একবারও তাকাল না। তার কাছে তিনি ছিলেন রাস্তার ধারে বসে থাকা আরও একজন ভিখারিনী। সে সানায়ার হাত ধরল এবং বলল, বেবি চলো, আমাদের দুপুরের খাবারের রিজার্ভেশনের জন্য দেরি হচ্ছে। এখানে এত গরম আর ধুলো, তুমি গাড়িতে বসো। নন্দিনী সিদ্ধার্থকে দেখে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে জানত যে ইনি তার বস। সে ঝুঁকে নমস্কার স্যার বলল, কিন্তু সিদ্ধার্থের মনোযোগ তার দিকে গেল না। সে সানায়ার কথায় এত মগ্ন ছিল যে নন্দিনীর উপস্থিতিকেও উপেক্ষা করল। গাড়ি ধুলো উড়িয়ে সেখান থেকে চলে গেল। গায়ত্রী দেবীর মুখে ধুলোর স্তর আরও জমে গেল, কিন্তু এবার তার দুঃখ নয়, বরং রাগ এলো। রাগ নিজের ছেলের অন্ধত্বের উপর। নন্দিনী নিজের ওড়না দিয়ে গায়ত্রী দেবীর মুখ থেকে ধুলো ঝেড়ে দিল এবং বলল, মাজি, আমাকে এখন দৌড়াতে হবে, না হলে বস বকা দেবেন। আপনি এই জলের বোতলটি রেখে দিন, আমি কাল আবার দেখা করব। এই বলে নন্দিনী দ্রুত পায়ে অফিসের দিকে ছুটে গেল। গায়ত্রী দেবী তাকে যেতে দেখতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আসল পরীক্ষা এবার শুরু হতে চলেছে। তাকে দেখতে হবে যে নন্দিনী সত্যিই এত ভালো কিনা, নাকি এটা শুধু একটা ভান। আর সবচেয়ে বড় কথা, তাকে তার ছেলে সিদ্ধার্থকে এই শিক্ষা দিতে হবে যে আসল হীরা কয়লার খনিতেই পাওয়া যায়, শোরুমে নয়। পরের দিন গায়ত্রী দেবী নিজের বেশভূষা আরও করুণ করে তুললেন। তিনি সোজা বার্মা ইন্ডাস্ট্রিজের রিসেপশনে পৌঁছালেন। তার উদ্দেশ্য ছিল ভিতরে গিয়ে নাটক করা, যাতে তিনি দেখতে পারেন যে বিপদ এলে নন্দিনী কেমন ব্যবহার করে। বার্মা ইন্ডাস্ট্রিজের রিসেপশন হল কোনো 5 তারা হোটেলের চেয়ে কম ছিল না। মার্বেলের মেঝে চকচক করছিল এবং বাতাসে দামি রুম ফ্রেশনারের সুবাস ছিল। স্যুট বুট পরা লোকেরা ফাইল নিয়ে এদিক ওদিক ছুটছিল। এই চোখ ধাঁধানো পরিবেশের মধ্যেই গায়ত্রী দেবী তার ছেঁড়া পুরনো পোশাকে এবং এলোমেলো চুলে ভিতরে প্রবেশ করলেন। তার উপস্থিতি সেখানে একটা দাবের মতো লাগছিল। দরজায় দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড তাকে দেখেই থামিয়ে দিল। এই বুড়ি, কোথায় ঢুকছ? এটা কোনো মন্দিরের লঙ্ঘন নয়, বেরো এখান থেকে। গার্ড তার হাত ধরে তাকে ধাক্কা মারার চেষ্টা করল। গায়ত্রী দেবী ইচ্ছে করে সেখানেই মেঝেতে বসে পড়লেন এবং জোরে জোরে কাশতে শুরু করলেন। তিনি কাঁদো কাঁদো মুখ করে বললেন, বাবা, শুধু একটুক্ষণ এসি হাওয়ায় বসতে দাও, বাইরে খুব গরম, আমার দম বন্ধ হয়ে আসছে। রিসেপশনে বসে থাকা মেয়েটি নাক সিটকে ইন্টারকমে চিৎকার করল, সিকিউরিটি, এই মহিলাকে এক্ষুনি বাইরে ছুঁড়ে ফেলে দাও, ক্লায়েন্টরা দেখে নিলে কোম্পানির ইমেজ খারাপ হয়ে যাবে। পুরো স্টাফ তামাশা দেখছিল। কেউ কেউ হাসছিল, তো কেউ ভিডিও বানাচ্ছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। গার্ড তার লাঠি তুলে গায়ত্রী দেবীকে ভয় দেখানোর জন্য এগিয়ে এলো। উঠছ নাকি পুলিশ ডাকব? সে চিৎকার করল এবং গায়ত্রী দেবীর হাত জোরে ঝাঁকি দিল। থামুন! একটি তীব্র আওয়াজ শোনা গেল। ভিড় চিরে নন্দিনী সামনে এলো।
সে গার্ডের হাত ধরল এবং রাগের সাথে বলল, লজ্জা করে না নিজের মায়ের বয়সী একজন বৃদ্ধার সাথে এমন ব্যবহার করতে? যদি ইনি আপনার মা হতেন তাহলে কি আপনি একেও এভাবে ধাক্কা মারতেন? গার্ড থতমত খেয়ে গেল, কিন্তু রিসেপশনিস্ট খোঁচা দিয়ে বলল, ওহো, মাদার টেরেসা চলে এসেছেন। নন্দিনী, এটা অফিস, কোনো অনাথাশ্রম নয়। যদি বস দেখে নেন যে তুমি একজন ভিখারিনীকে ভিতরে আনছো, তাহলে তোমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। নন্দিনী তার কথা কানে না নিয়ে ঝুঁকে গায়ত্রী দেবীর কাছে বসল এবং খুব আদর করে তাকে ধরে তুলল। সে তার পকেট থেকে রুমাল বের করে তার কপালের ঘাম মুছিয়ে দিল। মাঝি, আপনি ঘাবড়াবেন না, আসুন এই সোফায় বসুন। নন্দিনী তাকে ভিআইপি ওয়েটিং এরিয়ার দিকে নিয়ে যেতে লাগল। তখনই ফ্লোর ম্যানেজার মিস্টার চোপড়া সেখানে এসে হাজির হলেন। তিনি সিদ্ধার্থের বিশেষ চাটুকার হিসাবে পরিচিত ছিলেন এবং গরিবদেরকে প্রচণ্ড ঘৃণা করতেন। নন্দিনী, তিনি গর্জন করে উঠলেন, তোমার সাহস কি করে হলো এই নোংরা কাপড়ের মহিলাকে আমাদের ভিআইপি সোফায় বসানোর? তুমি জানো সেই সোফাটার দাম কত? যদি এতে দাগ লেগে যায় তাহলে তোমার সারা বছরের বেতনও কম পড়ে যাবে। নন্দিনী ভয় পাওয়ার বদলে সরাসরি মিস্টার চোপড়ার চোখে তাকালো এবং বলল, স্যার, সোফা নোংরা হলে তা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু যদি আমাদের মানবতা নোংরা হয়ে যায় তাহলে তা আর কখনো পরিষ্কার হবে না। ইনি বয়স্ক, অসুস্থ লাগছে, কোম্পানির নিয়ম মানবতা থেকে বড় হতে পারে না। মিস্টার চোপড়ার মুখ রাগে লাল হয়ে গেল। আজ পর্যন্ত কোনো জুনিয়র তার সাথে তর্ক করার সাহস করেনি। কথা বলছো? এক্ষুনি এই বুড়িকে বাইরে বের করো এবং নিজের কাজে যাও, না হলে নিজের পদত্যাগপত্র টাইপ করা শুরু করে দাও। বার্মা ইন্ডাস্ট্রিজের আবেগপ্রবণ বোকাদের দরকার নেই। পরিবেশটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। গায়ত্রী দেবী চুপচাপ সব দেখছিলেন। তার বুক গর্বে ভরে গেল। যে মেয়েটির নিজের চাকরি নিয়ে চিন্তা করা উচিত ছিল, সে একজন অচেনা বৃদ্ধার সম্মানের জন্য তার বসের সাথে লড়াই করছিল। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। গায়ত্রী দেবী দেখতে চেয়েছিলেন যে নন্দিনী শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। গায়ত্রী দেবী ধীরে ধীরে নন্দিনীর হাত চাপলেন এবং কাঁপানো গলায় বললেন, মা, তুই আমার জন্য তোর চাকরি বিপদে ফেলিস না, আমি চলে যাচ্ছি। তিনি উঠতে লাগলেন। নন্দিনী তার হাত শক্ত করে ধরে নিল। তার চোখে জল ছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল দৃঢ়। সে তার আইডি কার্ড গলা থেকে বের করে মিস্টার চোপড়ার সামনে টেবিলে রেখে দিল। স্যার, যদি একজন অসহায় বৃদ্ধাকে জল খাওয়ানো এবং দুদণ্ড বসার জায়গা দেওয়া অপরাধ হয়, তাহলে আমার এমন চাকরি চাই না। আপনি আমার ইস্তফা মঞ্জুর করে নিন, কিন্তু আমি একে এই অবস্থায় ধাক্কা খাওয়ার জন্য বাইরে ছেড়ে দেব না। পুরো অফিস স্তম্ভিত হয়ে গেল। কেউ ভাবেনি যে একজন সাধারণ অ্যাকাউন্ট্যান্ট এত বড় পদক্ষেপ নেবে। মিস্টার চোপড়া হতবাক হয়ে গেলেন। তখনই পিছন থেকে হাততালির শব্দ শোনা গেল। হাততালির শব্দ শুনে সবার দৃষ্টি মূল দরজার দিকে ঘুরে গেল। সেখানে সিদ্ধার্থ দাঁড়িয়েছিল। ঠিক পিছনে তার বাবার একটি পুরনো ছবি লাগানো ছিল। সিদ্ধার্থ ধীরে ধীরে হাততালি দিতে দিতে এগিয়ে এলো। তার মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি ছিল। পুরো স্টাফ ভয়ে চুপ হয়ে গেল। সবার মনে হল যে এবার নন্দিনীর রক্ষা নেই। মিস্টার চোপড়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ভাবলেন যে বস এবার নন্দিনীকে উচিত শিক্ষা দেবেন। সিদ্ধার্থ নন্দিনীর কাছে এসে থামল। সে নন্দিনীর আইডি কার্ডটি তুলল এবং সেটা ঘোরাতে ঘোরাতে বলল, দারুণ, খুব ভালো বক্তৃতা ছিল। মানবতা, নীতি, ত্যাগ শুনতে খুব ভালো লাগে, একেবারে কোনো বলিউড সিনেমার ডায়ালগের মতো। তারপর হঠাৎ তার মুখ কঠোর হয়ে গেল এবং সে আইডি কার্ডটি টেবিলে ছুঁড়ে মারল। কিন্তু মিস নন্দিনী, এটা কর্পোরেট দুনিয়া। এখানে আবেগ দিয়ে নয়, লাভ দিয়ে কাজ হয়। তুমি অফিসের শৃঙ্খলা ভেঙেছ। তুমি কি সত্যিই মনে করো যে তোমার এই দয়া কোম্পানিকে কোনো মুনাফা এনে দেবে? নন্দিনী তার চোখ নামাল না। সে শান্ত স্বরে বলল, স্যার, মুনাফা শুধু টাকার হয় না। যে কোম্পানির কর্মচারীরা তাদের চারপাশের মানুষকে সম্মান করতে পারে না, সেই কোম্পানি কখনো মহান হতে পারে না। এটা আমি আপনার বাবার, স্বর্গীয় শ্রী বর্মাজির জীবনীতে পড়েছিলাম। সিদ্ধার্থ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে তার বাবার উল্লেখ আশা করেনি, কিন্তু তার অহংকার মাঝে এসে পড়ল। সে পকেট থেকে তার ওয়ালেট বের করল এবং তা থেকে 500 টাকার কিছু নোট বের করে গায়ত্রী দেবী, যিনি তখনও মেঝেতে ভয়ে বসেছিলেন, তার দিকে ছুঁড়ে দিল। নোটগুলো বাতাসে উড়তে উড়তে গায়ত্রী দেবীর পায়ের কাছে পড়ল। এই নাও, সিদ্ধার্থ গর্বের সাথে বলল, তোমার তো টাকা দরকার ছিল, তাই না? নিয়ে নাও এবং এখান থেকে বেরিয়ে যাও। আর তুমি, মিস নন্দিনী, যদি তোমার সমাজসেবার এতই শখ থাকে তাহলে যাও এর সাথে। আজ থেকে তোমার ছুটি। নন্দিনী মাটিতে পড়ে থাকা নোটগুলোর দিকে তাকাল, তারপর গায়ত্রী দেবীর দিকে। তার চোখে সিদ্ধার্থের জন্য রাগ স্পষ্ট ফুটে উঠছিল। সে ঝুঁকে নোটগুলো তুলল। সবাই ভাবল যে সে টাকা নেবে, কিন্তু নন্দিনী নোটগুলো একসাথে করে
সিদ্ধার্থের হাতে ফিরিয়ে দিল। স্যার, নন্দিনীর কণ্ঠস্বর আর কাঁপছিল না, বরং তাতে ইস্পাতের মতো দৃঢ়তা ছিল। কারোর অসহায়তাকে তামাশা বানানোটা প্রাচুর্য নয়, দারিদ্র্য, চিন্তার দারিদ্র্য। এই টাকা দিয়ে আপনি আরাম কিনতে পারেন, কিন্তু দোয়া নয়। আমার চাকরি হারানোর জন্য দুঃখ হবে না, কিন্তু আপনার নিজের মানবতা হারানোর জন্য একদিন অবশ্যই আফসোস হবে। এই বলে নন্দিনী গায়ত্রী দেবীর হাত ধরল এবং বলল, চলুন মাজি, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এখানকার বাতাস খুব বিষাক্ত হয়ে গেছে। সে গায়ত্রী দেবীজি ধরে বাইরে নিয়ে গেল। পিছনে স্তব্ধতা বিরাজ করছিল। সিদ্ধার্থের হাতে নোটগুলো তেমনই রয়ে গেল। তাকে প্রথমের মতো কেউ এত কড়া জবাব দিয়েছিল, তাও তার নিজের কোম্পানিতে, সবার সামনে। তার মুখ অপমানে লাল হয়ে গেল, কিন্তু ভিতরে কোথাও একটা অদ্ভুত অস্থিরতা শুরু হয়েছিল। বাইরে এসে নন্দিনী একটি অটোরিকশা থামাল। গায়ত্রী দেবী তাকে মনোযোগ দিয়ে দেখলেন। এই মেয়েটি এই মাত্র নিজের রোজগারের উপর লাথি মেরেছিল, শুধুমাত্র একজন অচেনা বৃদ্ধার জন্য। গায়ত্রী দেবীর চোখে জল এলো। তিনি স্থির করে নিলেন যে এবার নাটক শেষ করার সময় এসেছে, কিন্তু এখন নয়, এখন শেষ পরীক্ষা বাকি ছিল। নন্দিনী গায়ত্রী দেবীকে তার বলা একটি ছোট গরিব বস্তির ঠিকানায় নিয়ে গেল, যা গায়ত্রী দেবী আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। সেখানে একটি ছোট ভাঙা ঘর ছিল। নন্দিনী তাকে সেখানে বসালো এবং বলল, মাজি, আপনি এখানে বিশ্রাম করুন। আমার কাছে বেশি টাকা নেই, কিন্তু আমি আপনার জন্য কিছু ওষুধ আর খাবার কিনে আনছি। গায়ত্রী দেবী তার হাত ধরলেন। মা, তুই আমার জন্য তোর চাকরি ছেড়ে দিলি, এখন কি করবি? সংসার কি করে চালাবি? নন্দিনী বিষণ্ণ হাসি দিয়ে বলল, কোনো চিন্তা করবেন না মাজি। ভগবান যদি একটা দরজা বন্ধ করেন তো অন্যটা খুলে দেবেন। আমার বাবা বলতেন, সততার পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য সবসময় সুন্দর হয়। আমি টিউশন পড়াবো বা কোনো ছোটখাটো চাকরি খুঁজে নেব, আপনি তার চিন্তা করবেন না। গায়ত্রী দেবীর মন ভরে গেল। তিনি মনে মনে বললেন, আমার খোঁজ সম্পূর্ণ হয়েছে, এই হলো আমার ঘরের লক্ষ্মী। পরের দিন রবিবার ছিল। সিদ্ধার্থ তার বাড়ির বাগানে বসে কফি খাচ্ছিল, কিন্তু তার মন কালকের ঘটনাতেই আটকে ছিল। নন্দিনীর কথাগুলো তার কানে বাজছিল। তখনই গেটে শব্দ হল। সে দেখল যে নন্দিনী সেখানে দাঁড়িয়ে আছে এবং গার্ডরা তাকে আটকাচ্ছে। সিদ্ধার্থ ভাবল যে হয়তো সে ক্ষমা চাইতে এবং চাকরি ফিরে পেতে এসেছে। তার মুখে একটি বিজয়ের হাসি এলো। সে গার্ডদের ইশারা করল তাকে আসতে দিতে। নন্দিনী দ্রুত পায়ে সিদ্ধার্থের কাছে এলো। তার হাতে একটি পুরনো খাম ছিল। কি হলো মিস সমাজসেবিকা? সিদ্ধার্থ টিটকিরি কাটল। 24 ঘন্টার মধ্যেই বুদ্ধি এলো, চাকরি ফিরে চাও? নন্দিনী খামটি টেবিলে রাখল এবং বলল, আমি চাকরি চাইতে আসিনি স্যার। কাল তাড়াহুড়োয় আমি কোম্পানির একটি ক্যালকুলেটর এবং কিছু জরুরি কাগজপত্র আমার ব্যাগে নিয়ে এসেছিলাম। এটা কোম্পানির সম্পত্তি, এটা ফেরত দিতে এসেছি। আমি চাই না যে আমার উপর চুরির অভিযোগ পড়ুক। সিদ্ধার্থ অবাক হয়ে গেল। এই মেয়েটি সততার কোন মাটি দিয়ে তৈরি? তখনই বাড়ির মূল দরজা থেকে একটি আওয়াজ এলো, সিদ্ধার্থ। এই আওয়াজটি খুবই প্রতাপশালী এবং পরিচিত ছিল। সিদ্ধার্থ এবং নন্দিনী দুজনেই ঘুরে তাকালো। সেখানে গায়ত্রী দেবী দাঁড়িয়েছিলেন, কিন্তু পরিচারিকার বেশে নয়। তিনি একটি জমককালো বেনারসি শাড়ি পরেছিলেন, গলায় হীরার হার ছিল এবং মুখে সেই তেজ ছিল যা বর্মা গ্রুপের মালকিনের জন্য মানানসই। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে তার হাতে সেই ঝাড়ুটি ছিল যা তিনি গত 2 দিন ধরে রাস্তায় দিচ্ছিলেন। সিদ্ধার্থ এবং নন্দিনী দুজনের চোখ বড় বড় হয়ে গেল। সিদ্ধার্থ কখনো তার মাকে হাতে ঝাড়ু নিতে দেখেনি, আর নন্দিনীর জন্য তো বিশ্বাস করাই কঠিন হচ্ছিল যে তিনি যে অসহায় বৃদ্ধাকে সাহায্য করেছিলেন তিনি আর কেউ নন, শহরের সবচেয়ে প্রভাবশালী মহিলা গায়ত্রী দেবী। মা, এসব কি? সিদ্ধার্থের মুখ দিয়ে শুধু এটুকুই বেরোল। গায়ত্রী দেবী ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। তার চলার ভঙ্গিতে একটি মর্যাদা ছিল। তিনি সিদ্ধার্থের কাছে নয়, বরং সোজা নন্দিনীর কাছে গেলেন। নন্দিনী ভয় পেয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে কি প্রতিক্রিয়া দেবে। গায়ত্রী দেবী খুব আদর করে নন্দিনীর 2টি হাত নিজের হাতে তুলে নিলেন। তার চোখে সেই কৃতজ্ঞতা ছিল যা রাস্তার ধারে জল পান করার সময় ছিল। অবাক হচ্ছ মা? গায়ত্রী দেবী নন্দিনীকে জিজ্ঞেস করলেন। তারপর সিদ্ধার্থের দিকে ঘুরলেন। সিদ্ধার্থ, তুমি সবসময় বলতে না যে আমার পুরনো ধ্যান ধারণা তোমার পছন্দ নয়? তুমি বলতে যে তোমার এমন মেয়ে চাই যে তোমার ক্লাসের হবে? তাহলে দেখো, আমি তোমার জন্য এমন একটি মেয়ে খুঁজেছি যার ক্লাস টাকা দিয়ে নয়, বরং তার সংস্কৃতি দিয়ে মাপা হয়। সিদ্ধার্থ তখনও বিভ্রান্ত ছিল। মা, তুমি কি বলছো? এ তো সেই মেয়ে যে গতকাল আমার অফিসে নাটক করেছিল। এ তো একজন সাধারণ অ্যাকাউন্টেন্ট। গায়ত্রী দেবীর কণ্ঠস্বর কঠিন হয়ে গেল।
সাধারণ? সিদ্ধার্থ, তুমি যাকে সাধারণ বলছো সে তার চাকরি বাজি রেখেছিল একজন অচেনা বৃদ্ধার জন্য। সে তার ক্ষুধার পরোয়া করেনি এবং তার খাবার আমাকে খাইয়ে দিয়েছিল। যখন তুমি আমার উপর টাকা ছুঁড়ে ফেলেছিলে তখন সে সেই টাকা তুলে তোমার মুখে মারেনি, বরং সম্মানের সাথে ফিরিয়ে দিয়েছিল। তোমার সেই তথাকথিত হাই ক্লাস বন্ধুদের মধ্যে কারোরও কি এত সাহস বা এত চরিত্র আছে? গায়ত্রী দেবী সানায়ার ঘটনাটিও বিস্তারিতভাবে বললেন। তিনি বললেন যে কিভাবে সানায়া তাকে ধিক্কার জানিয়েছিল যখন নন্দিনী তাকে আপন করে নিয়েছিল। সিদ্ধার্থের মুখ লজ্জায় ঝুঁকে গিয়েছিল। তার মনে পড়ছিল যে কিভাবে সে তার মাকে তখনকার ছদ্মবেশে উপেক্ষা করে সানায়ার সাথে চলে গিয়েছিল। তার নিজের তুচ্ছ চিন্তাভাবনার জন্য তার ঘৃণা হচ্ছিল। গায়ত্রী দেবী আবার নন্দিনীর দিকে ফিরলেন। নন্দিনী, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমার সাথে মিথ্যা বলেছি, নাটক করেছি, কিন্তু আমি বাধ্য ছিলাম। আমি এমন একজন পুত্রবধূ চেয়েছিলাম যে আমার ছেলের সম্পদকে নয়, তার পরিবারকে ভালোবাসবে, যে এই বাড়িকে নিজের বাড়ি মনে করবে। আর তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি কি আমার পুত্রবধূ হবে? নন্দিনী স্তব্ধ হয়ে গিয়েছিল। এই সব কিছু স্বপ্নের মতো লাগছিল। সে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, মাঝি, আমি খুব সাধারণ পরিবার থেকে এসেছি। আমার আর আপনার দুনিয়ার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। আর স্যার, স্যার আমাকে পছন্দ করেন না। সে সিদ্ধার্থের দিকে তাকালো। সিদ্ধার্থ, যার অহংকার এখন সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল, সে এগিয়ে এলো। সে নন্দিনীকে প্রথমবার একজন মানুষ হিসাবে, একজন মহিলা হিসাবে সম্মান দিয়ে দেখল। সে বুঝতে পারল যে সে বাইরে যে হীরা খুঁজছিল তা আসলে তার অফিসের একটি কোণেই জ্বলজ্বল করছিল। নন্দিনী, সিদ্ধার্থের কণ্ঠে একটি নতুন নম্রতা ছিল। মা ঠিকই বলছেন, পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য। কিন্তু সেই পার্থক্য টাকার নয়, মানবতা আর মূল্যবোধের। তুমি আমার থেকে অনেক উপরে। গতকাল পর্যন্ত আমার মনে হতো যে আমি কোম্পানির বস, কিন্তু সত্যিটা হলো আসল নেতা তুমি। তুমি কি আমাকে নিজেকে শুধরে নেওয়ার এবং একজন ভালো মানুষ হওয়ার একটা সুযোগ দেবে? পরিবেশ আবেগপূর্ণ হয়ে উঠল। গায়ত্রী দেবীর চোখে আনন্দের অশ্রু ছিল। কিন্তু গল্পে আরও একটি মোড় আসা বাকি ছিল। নন্দিনী সাথে সাথেই হ্যাঁ বলল না। সে ছিল আত্মমর্যাদা সম্পন্ন। স্যার, নন্দিনী শান্ত স্বরে বলল, সম্পর্কগুলো সমতায় হয়, সম্পদের সমতা নয়, বরং সম্মানের সমতা। এখন আপনি শুধু আপনার মায়ের কথা শুনে বা লজ্জাবোধ করে এটা বলছেন। আমি কোনো দয়া বা অনুকম্পার বাঁধনে বাঁধতে চাই না। গায়ত্রী দেবী মনে মনে নন্দিনীর এই উত্তরে আরও বেশি খুশি হলেন। এই মেয়েটি বিক্রি হওয়ার মতো নয়, না সে আবেগে ভেসে যাওয়ার মতো। সিদ্ধার্থ মাথা নাড়াল। আমি বুঝি, আমি তোমাকে জোর করব না, কিন্তু আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। সবার প্রথমে আমি তোমাকে তোমার চাকরি সম্মানের সাথে ফিরিয়ে দিতে চাই, এবং এইবার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে নয়, বরং চ্যারিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান হিসাবে। কোম্পানির লাভের প্রয়োজন, কিন্তু যেমন তুমি বললে, আমাদের দয়ারও প্রয়োজন। নন্দিনী সিদ্ধার্থের চোখে তাকালো। সে সেখানে আর অহংকার নয়, বরং অনুশোচনা এবং একটি নতুন শুরুর ঝলক দেখতে পেল। সে ধীরে হেসে মাথা নাড়াল। চাকরি মঞ্জুর স্যার, কিন্তু বাকি কথাগুলোর জন্য সময় লাগবে। গায়ত্রী দেবী হেসে দুজনকে জড়িয়ে ধরলেন। সময়ই সময়, শুধু শুরুটা সঠিক হওয়া উচিত। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু জীবন এত সরল নয়। পরের দিনই সানায়া যে জানতে পেরেছিল যে সিদ্ধার্থের বাড়িতে কি ঘটেছে, সে রাবিয়ে থসতে ফসতে বর্মা হাউসে পৌঁছাল। সে মেনে নিতে পারছিল না যে একজন সাধারণ মেয়ে তার জায়গা নিয়ে নিয়েছে। তার কাছে এমন একটি গোপন তথ্য ছিল যা এই সুখী পরিবেশকে আগুনে ঝলসে দিতে পারত। সানায়া আসতেই বাড়ির পরিবেশ উত্তেজনাময় হয়ে উঠল। সে সোজা ড্রয়িং রুমে ঢুকল, যেখানে গায়ত্রী দেবী, সিদ্ধার্থ এবং নন্দিনী, যে তার নতুন পদের জন্য কাগজপত্র শেষ করতে এসেছিল, তারা বসেছিলেন। সানায়া একটি ফাইল টেবিলের ওপর ছুঁড়ে মারল। অনেক অভিনন্দন আন্টিজি, সানায়া ব্যঙ্গ করে বলল। শুনেছি আপনি কোহিনূর হীরা খুঁজে পেয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে এই হীরা আসল না কাচের টুকরা? সিদ্ধার্থ উঠে দাঁড়াল। সানায়া, ভদ্রভাবে কথা বলো। এখানে আসার সাহস কি করে হলো তোমার? সানায়া একটি কুটিল হাসি দিয়ে বলল, সিদ্ধার্থ, প্রথমে দেখে নাও তোমার এই সতী সাবিত্রী নন্দিনী আসলে কে। এর বাবা, সে নন্দিনীর দিকে আঙ্গুলি তুলল, এর বাবা রমেশচন্দ্র, সেই ক্যাশিয়ার ছিলেন যিনি 10 বছর আগে বর্মা ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি থেকে 25 লাখ টাকা চুরি করেছিলেন এবং তারপর পুলিশের ভয়ে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এ সেই চোরের মেয়ে। ঘরে নীরবতা নেমে এলো। সিদ্ধার্থ এবং গায়ত্রী দেবীর মুখের রং উড়ে গেল। 10 বছর আগের সেই ঘটনা কোম্পানির জন্য একটি বড় কলঙ্ক ছিল।
রমেশচন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি শ্রমিকদের বেতনের টাকা চুরি করেছিলেন। নন্দিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে চোখ নামাল না। তার চোখে জল ছিল, কিন্তু ভয় ছিল না। সিদ্ধার্থ অবিশ্বাস নিয়ে নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী, এটা কি সত্যি? নন্দিনী গভীর শ্বাস নিল এবং বলল, হ্যাঁ স্যার, আমি রমেশচন্দ্রের মেয়ে। কিন্তু বাস, সিদ্ধার্থ চিৎকার করল, আমার আর কিছু শুনতে হবে না। যে মানুষটা আমার বাবার বিশ্বাসের খুন করেছিল, যে গরিব শ্রমিকদের পেটে লাথি মেরেছিল, তুমি তার মেয়ে। আর তুমি এখানে আমাদের নীতিজ্ঞান দিচ্ছিলে। এটা একটা পরিকল্পনা ছিল, তাই না? মায়ের কাছাকাছি আসা, আমার মন জয় করা, যাতে তুমি তোমার বাবার প্রতিশোধ নিতে পারো বা আরও টাকা লুট করতে পারো। গায়ত্রী দেবীও স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে মেয়ের সংস্কৃতি এত উঁচু, তার রক্ত এমন কি করে হতে পারে। সানায়ার মুখে বিজয়ের হাসি ছিল। নন্দিনী কাঁপানো গলায় বলল, স্যার, একবার আমার পুরো কথাটা শুনুন। আমার বাবা চোর ছিলেন না, তাকে ফাঁসানো হয়েছিল। আর যারা ফাঁসিয়েছিলেন তারা আর কেউ নন, আপনারই কোম্পানির সেই লোকেরা ছিলেন যাদের ওপর আপনার বাবা চোখ বন্ধ করে ভরসা করতেন। আমার বাবা আত্মহত্যা করেননি, তিনি লজ্জা আর মিথ্যে অভিযোগের ভারে মারা গিয়েছিলেন। আমি এখানে প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু আমার বাবার কপাল থেকে সেই কলঙ্ক মুছে ফেলতে এসেছিলাম। আমি প্রমাণ খুঁজছিলাম। প্রমাণ? কি বাজে কথা, সানায়া মাঝখানে বলল। চোরের মেয়ে চোরই হয়। নন্দিনী তার ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি এবং একটি পেনড্রাইভ বের করল। এইটা আমার বাবার ডায়েরি, এতে তিনি সব লিখেছেন। আর এই পেনড্রাইভে সেই সিসিটিভি ফুটেজ আছে যা তখন গায়েব করে দেওয়া হয়েছিল। আমি এটা রেকর্ড রুম পরিষ্কার করার সময় একটি পুরনো ফাইলের মাঝখানে পেয়েছিলাম। আমি এটা গতকালই দেখেছি। সে পেনড্রাইভটি সিদ্ধার্থের দিকে বাড়িয়ে দিল। সিদ্ধার্থ ইতস্তত করল, কিন্তু গায়ত্রী দেবী এগিয়ে গিয়ে পেনড্রাইভটি নিলেন এবং সাথে সাথেই ল্যাপটপে লাগালেন। ভিডিওটি খুব অস্পষ্ট ছিল, কিন্তু তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে রাতের অন্ধকারে ভল্ট থেকে টাকা রমেশচন্দ্র নয়, বরং কোম্পানির ম্যানেজার মিস্টার চোপড়া বের করছিলেন। সেই মিস্টার চোপড়া যিনি নন্দিনীকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সত্য সামনে এলো। ঘরের উপস্থিত সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সানায়ার মুখ কালো হয়ে গেল, কারণ মিস্টার চোপড়া সানায়ার দূর সম্পর্কের মামা ছিলেন এবং তার সুপারিশেই সানায়া সিদ্ধার্থের কাছাকাছি এসেছিল, যাতে কোম্পানিটি দখল করা যায়। সিদ্ধার্থ মুঠি বাঁধল। তার ভুল এবং 10 বছর ধরে হয়ে আসা অন্যায় বুঝতে পারল। সে ল্যাপটপ বন্ধ করল এবং নন্দিনীর সামনে হাঁটু গেড়ে বসল। একজন ধনী জাদা, কোম্পানির মালিক, আজ তার একজন প্রাক্তন কর্মচারীর মেয়ের সামনে নতমস্তক ছিল। নন্দিনী সিদ্ধার্থের গলা ধরে এলো। আমাদের খুব বড় ভুল হয়েছে। আমরা তদন্ত না করেই একজন সৎ মানুষকে অপরাধী মনে করেছিলাম। তোমার বাবা চোর ছিলেন না, আমরা অন্ধ ছিলাম। তুমি আমাদের ক্ষমা করে দাও। নন্দিনী সিদ্ধার্থকে উঠালো। ক্ষমা আমার নয়, আমার বাবার ছবির কাছে যান স্যার। আর শুধু এতটুকু করুন যে পৃথিবী যেন সত্যিটা জানতে পারে। গায়ত্রী দেবী এগিয়ে এসে সানায়াকে দেখলেন। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর তোমার মামাকে বলে দিও যে পুলিশ পথেই আছে। সানায়া পা ছুটতে ছুটতে সেখান থেকে পালিয়ে গেল। গায়ত্রী দেবী নন্দিনীর কপালে চুমু খেলেন। আজ তুমি শুধু আমার ইজ্জতই বাঁচাওনি, আমার স্বামীর কোম্পানিকেও পাপের ভাগিদার হওয়া থেকে বাঁচিয়েছ। এখন এই সম্পর্ক শুধু পছন্দের নয়, প্রায়শ্চিত্ত এবং সম্মানেরও। পরের দিনই বর্মা ইন্ডাস্ট্রিজের গেটে পুলিশের জিপের সাইরেন বাজল। মিস্টার চোপড়া, যিনি গতকাল পর্যন্ত তার চেয়ারের অহংকারে মগ্ন ছিলেন, আজ হাতকড়া পরে বেরিয়ে আসছিলেন। তার মুখে হাওয়াই উঠছিল। তিনি সিদ্ধার্থের সামনে কেঁদে কেঁদে ক্ষমা চাওয়ার চেষ্টা করলেন। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। কিন্তু সিদ্ধার্থ তার দিকে একবারও তাকালো না। সে শুধু বলল, বাধ্যতা হয়তো আপনাকে চোর বানিয়েছিল, কিন্তু অন্যদের ভাসানোর ষড়যন্ত্র আপনাকে অপরাধী বানিয়েছে। আইন তার কাজ করবে। সেই সন্ধ্যায় সিদ্ধার্থ একটি বড় প্রেস কনফারেন্স ডাকলেন। শহরের সমস্ত বড় সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। মঞ্চে সিদ্ধার্থ একা ছিলেন না, তার একপাশে গায়ত্রী দেবী এবং অন্য পাশে সাধারণ পোশাকে নন্দিনী দাঁড়িয়েছিল। পিছনের দেওয়ালে রমেশচন্দ্রের একটি বড় ছবি লাগানো ছিল, তাতে ফুলের মালা দেওয়া ছিল। সিদ্ধার্থ মাইক ধরলেন এবং ভারাক্রান্ত মনে বললেন, আজ বার্মা গ্রুপ তাদের একটি খুব বড় ভুল সংশোধন করতে যাচ্ছে। 10 বছর আগে আমরা সম্পূর্ণ তদন্ত না করে আমাদের একজন বিশ্বস্ত কর্মচারী শ্রী রমেশচন্দ্রের উপর চুরির কলঙ্ক লাগিয়েছিলাম। আজ আমরা জানতে পেরেছি যে তিনি নির্দোষ ছিলেন। আসল অপরাধীরা আমাদের নিজেদের মধ্যেই লুকিয়েছিল। বার্মা ইন্ডাস্ট্রিজ প্রকাশ্যে রমেশচন্দ্রজি এবং তার পরিবারের কাছে ক্ষমা চাইছে। তার সম্মানে আমরা তার বাজেয়াপ্ত করা গ্র্যাচুইটি এবং পেনশন সুদ সমেত তার মেয়ে নন্দিনীকে ফিরিয়ে দিচ্ছি।
সেই সাথে কোম্পানির পক্ষ থেকে রমেশচন্দ্র মেমোরিয়াল ফান্ড শুরু করা হচ্ছে, যা গরিব শ্রমিকদের সন্তানদের শিক্ষার খরচ বহন করবে। নন্দিনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আজ তার বাবার আত্মা সত্যিই শান্তি পেল। পুরো হল হাততালিতে মুখরিত হয়ে উঠল। এই হাততালি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য নয়, বরং ইনসাফের জন্য ছিল। প্রেস কনফারেন্সের পরে বাড়ির বাগানে শান্তি ছিল। গায়ত্রী দেবী তার ভল্ট থেকে খানদানি বালা বের করলেন এবং নন্দিনীর কাছে এলেন। নন্দিনী, তিনি আদর করে বললেন, এই বালা আমার নয়, এটা এই বাড়ির গৃহলক্ষ্মীর। তুমি আমার ছেলেকে মানুষ করেছ, আমার স্বামীর কোম্পানিকে পবিত্র করেছ। এখন এই বাড়ির দায়িত্ব তোমার। নন্দিনী সিদ্ধার্থের দিকে তাকালো। সিদ্ধার্থ হেসে মাথা নাড়াল। মা ঠিকই বলছেন নন্দিনী, আমার একজন যোগ্য জীবনসঙ্গীর প্রয়োজন, যে আমাকে মাটির সাথে যুক্ত থাকতে শেখাবে। তুমি কি আমার হাত ধরবে? নন্দিনী ঝুঁকে গায়ত্রী দেবীর পায়ে হাত ছুঁয়ে প্রণাম করল এবং তারপর বালাটি গ্রহণ করল। সে বলল, আমি এই বালা একজন পুত্রবধূ হিসাবে নয়, বরং একজন মেয়ে হিসাবে গ্রহণ করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বাড়ি এবং কোম্পানিতে কখনো সম্পদকে মানবতা থেকে উপরে রাখা হবে না। সেই রাতে গায়ত্রী দেবী আকাশের দিকে তাকালেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি একটি খুব বড় শিক্ষা পেয়েছিলেন এবং পৃথিবীটাকেও শিখিয়েছিলেন যে বাজারে সবকিছুর দাম থাকতে পারে, কিন্তু সংস্কৃতি এবং চরিত্র অমূল্য। তিনি ছদ্মবেশে শুধু একজন পুত্রবধূ খোঁজেননি, বরং তার ছেলের জন্য একটি নতুন জীবন খুঁজেছিলেন। সত্যিই বলা হয়েছে, মানুষের আসল প্রাচুর্য তার পকেটে নয়, তার নিয়তে থাকে।